তাদেরকে স্যালুট জানাই এবং যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি আমি। যারা 2 দিনে শহীদ হয়েছে তারা দেখিয়েছে যে তারা ভারতীয় সম্প্রসারণবাদকে ভয় পায় না, তারা ঠিকই লড়াই করেছে, জীবন দিয়েছে। লড়াই করতে হলে জীবন দিতে হবে, এটা নিয়ম। কোন ফ্যাসিবাদ জীবন না দিয়ে ফ্যাসিবাদের সরানো যায় না। তো এখানে এই নেতৃত্বের দুর্বলতার জন্য আজকে হেফাজতের এই অবস্থা। এই যে আজকে দেখুন হেফাজতের শত শত নেতাকে অ্যারেস্ট করা হয়েছে, আপনি তো জানেন, তাদেরকে গুম করা হয়েছে, তাদেরকে টর্চার করা হচ্ছে। এমন 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 এখন নতুন করে মামলা দেওয়া হচ্ছে 2013 সালের মামলা। আজকে 8 বছর পরে একজনকে দেখলাম অ্যারেস্ট করেছে, আইজুল রহমান ইসলামাবাদী বোধহয় ওনার নাম, আইজুল হক ইসলামাবাদী বোধহয়। তো তাকে অ্যারেস্ট করে তার নামে 2013 সালের মামলা দিচ্ছে। আরে আইজুল হক ইসলামাবাদী 8 বছর তো বাংলাদেশেই ছিল, টেলিভিশনে এসছে, বিভিন্ন টেলিভিশনে টকশোতে এসছে, তো তাকে পুলিশ এতদিন ধরতে পারে নাই। তার মানে পুরো বিষয়টা একটা নাটক। হেফাজতকে দুর্বল করবার জন্য সরকারের নাটকের প্রক্রিয়া চলছে মোদি যাওয়ার পর থেকে। এবং আপনি খেয়াল করুন, মোদি যাওয়ার পরে কে এসছে বাংলাদেশে? ভারতীয় সেনাবাহিনীর প্রধান এসছে। ভারতীয় সেনাবাহিনীর প্রধান 5 দিন ছিলেন এবং তারা আসার পরেই কিন্তু এই যে থানার সামনে যে আপনি মেশিন গান দেখছেন, এগুলো শুরু হয়েছে কিন্তু ভারতীয় সেনাবাহিনী প্রধান বাংলাদেশ ভিজিট করে যাওয়ার পর থেকে। তো আপনি এগুলোকে বিচ্ছিন্ন ভাবে দেখলে হবে না, এগুলো সবই জড়িত। ইন্ডিয়ার প্ল্যানেই সবকিছু হচ্ছে, রয়ের প্ল্যানেই বাংলাদেশে সবকিছু হচ্ছে। হেফাজতকে বুঝতে হবে যে কোন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তারা যদি আদর্শগত লড়াই থেকে সরে যান তাহলে হেফাজতের ভেঙে যাবে, হেফাজত থাকবে না। এবং হেফাজত যে কথাগুলি বলে যে এই সরকার 100 বছর 200 বছর থাকলে আমাদের আপত্তি নাই, এটা তো আমার মনে হয় যে তারা তো ইসলামের স্পিরিট থেকে সরে যাচ্ছেন এগুলো যদি বলেন তারা। এবং তারা তো বলছেন এটা কেন সরে যাচ্ছেন আমি বলছি আপনাকে। আমি থিওলজিক্যালি আমি কিন্তু জানি না, আমি ওইভাবে বলছি না। ইসলামের স্পিরিট হচ্ছে, আমি যেটা বুঝি একজন প্র্যাকটিসিং মুসলিম হিসেবে, আমি খুব বেশি জানি না ইসলামের শরিয়া ল, কিন্তু আমি যেটা বুঝি জালিমের বিরুদ্ধে লড়াই করা ইসলামের স্পিরিটের খুব গুরুত্বপূর্ণ অংশ, জালিমের বিরুদ্ধে লড়াই। তো আপনি একটা জালিমকে বলছেন যে আপনি 100-200 বছর ক্ষমতায় থাকেন। প্রথম কথা হচ্ছে যে শেখ হাসিনা 100-200 বছর ক্ষমতায় কিভাবে থাকবে? আল্লাহ কি ওনার আয়ু দিয়ে দিবে? কি 200 বছর আয়ু থাকবে হবে শেখ হাসিনা? শেখ হাসিনার পক্ষে 200 বছর ক্ষমতায় থাকা সম্ভব নয়, কথাটাই অবান্তর। আর দ্বিতীয় হচ্ছে, একটা জালিমকে আপনি যদি ইসলামে বিশ্বাস করেন, আপনি যদি প্রকৃত আলেম হয়ে থাকেন, তাহলে একজন জালিমকে আপনি কিভাবে বলতে পারেন যে আপনি 100 বছর ক্ষমতায় থাকেন? তো এই দুর্বলতা থেকে যদি মানে এটাকে কাটিয়ে উঠতে না পারে, তাহলে হেফাজতের জন্য আমার মনে হয় আরো বিপদ অপেক্ষা করছে। আর সবচেয়ে বড় যেটা কথা, যে 5ই মে কিন্তু খুব বেশি বাকি নাই। 5ই মে তো আরো কয়েকদিন, আগামী বছরই তো মে মাস, এখন তো এপ্রিল মাস চলছে, আজকে এপ্রিলের 15 তারিখ। তো আর কত? তো এখন তো তাদের বলা উচিত যে 5ই মেতে যারা শহীদ হয়েছে তাদের বলা উচিত, তাদের দাবি করা উচিত 5ই মে যারা হত্যাকাণ্ড চালিয়েছে, যেমন বর্তমান সেনাপ্রধান আজিজ, বর্তমান আইজিপি বেনজির, এরাই তো হত্যাকাণ্ড চালিয়েছে। এবং ছাত্রলীগ যুবলীগের গুন্ডা পান্নারা, তোকে বলে সেই দিনও মানে 5ই মে রাত্রে 2013 সালে সেনাবাহিনী ছিল না, ওই দিন ছিল পুলিশ এবং র্যাব, পুলিশ র্যাব আর বিজিবি পুলিশ র্যাব, এদের সাথে ছাত্রলীগ যুবলীগের লোকজন অস্ত্র শস্ত্র সহ তারা ছিল যারা হত্যা করেছে আলেমদের। তো তাদের বিচারের দাবি করা হচ্ছে। এবং তারা যে লড়াইটা শুরু করেছে, এই লড়াইতে পরিষ্কার বলা উচিত মোদি না, আমাদের লড়াই হচ্ছে ভারতীয় সম্প্রসারণবাদ এবং হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে। তারা বলেন যে আমরা ইসলাম নিয়ে আছি, আমরা কি পলিটিক্স করি না, আমরা রাজনীতির সাথে জড়িত নাই। তো আপনাদের বক্তব্য, আপনাদের দাবি তো রাজনৈতিক দাবি, রাজনৈতিক দাবি আপনি করবেন, আবার আপনি বলবেন আপনি রাজনীতির সাথে জড়িত না। এটা করলে তো আপনি আপনার লক্ষ্যে কখনো পৌঁছাতে পারবেন না। এই কারণে হেফাজতের এত বড় শক্তি থাকা সত্ত্বেও তারা বারে বারে মার খাচ্ছে এই ফ্যাসিস্ট বাহিনীর কাছ থেকে। এবং একটা আপনাকে মানতে হবে কোন, যে এই মুহূর্তে হেফাজতের শক্তি হচ্ছে তাদের ইয়াং ফোর্স, যেটা মানে তারা চাইলে কিন্তু সারা বাংলাদেশে লক্ষ লক্ষ ইয়াং ছেলেদের নামাতে পারে। এবং আপনি জানেন যে কোনো লড়াইতে ইয়াং গ্রুপ খুবই গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা একটা তো সাকসেসফুলি করেছেন, তো তিনি তো জামাতকে মাঠ থেকে সরিয়ে দিতে পেরেছেন, তিনি তো বিএনপি কে মাঠ থেকে সরিয়ে দিতে পেরেছেন। কিন্তু হেফাজতের ছেলেরা তো চাইলে পারে, এবং সেটা প্রমাণ হয়েছে কি, হেফাজত একদিনের নোটিসে সারা দেশে হরতাল করেছে না, একদিনের নোটিসে করেছে তো হরতাল। মোদি যাওয়ার পরে
হত্যাকাণ্ডের সময় তো একদিনের নোটিশে তারা সারা দেশে হরতাল করেছে। এই একদিনে নোটিশে হরতাল তো গত 8-9 বছরের মধ্যে আমরা বিএনপি কিংবা জামাতকে করতে দেখি নাই, হয়তো তাদের সেই ক্ষমতাও নাই। তাহলে এই ক্ষমতা হেফাজতের আছে, কিন্তু আমার মনে হয় নেতৃবৃন্দ এই ক্ষমতাটা বুঝতে পারছেন না, অথবা তারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, অথবা আরেকটি বিষয় আছে, অনেকে বলেন যে যেহেতু তাদের সরকারি অনুদানের উপর নির্ভর করতে হয়, এই জন্য তারা জালিমের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইতে যান না। তো এটা তো এক ধরনের সুবিধাবাদিতা হয়ে গেল, তাই না? আমি জালিমের কাছ থেকে সুযোগ সুবিধা কেন নেব? আমি জালিমের কাছ থেকে ডিগ্রি কেন নেব? এই ডিগ্রি নেওয়ার জন্য আমি জালিমকে কওমি জালিম কেন বলবো? এই প্রশ্নগুলি হেফাজতের নেতাদের নিজেদের করা উচিত। এবং হেফাজত যদি ব্যর্থ হয় তাহলে নেতৃত্ব ব্যর্থ হবে। আপনাকে বলি, আমি নেতৃত্ব তো 2013 সালে ব্যর্থ হয়েছিল, হয় না? কিন্তু হেফাজতের শক্তি কিন্তু তাদের ইমানি শক্তি কিন্তু চলে যায় নাই। এবারও হয়তো নেতৃত্ব ব্যর্থ হবে, কিছুদিন হেফাজত জুলুমের শিকার হবে, নিপীড়নের শিকার হবে, আবার তারা বেরিয়ে আসবে। কে ভেবেছিল যে 2013 সালের এত বড় ম্যাসাকারের পরে হেফাজত আবার বাংলাদেশের ভাবে ঘুরে দাঁড়াতে পারবে? এই মোদির এই ভিজিটের আগে থেকেও কল্পনাও করে নাই, তাই না? কিন্তু তারা পেরেছে। তার মানে দ্য স্পিরিট ইজ দেয়ার, দ্য ইসলামিক স্পিরিট অফ দ্য ইয়াং হেফাজতের স্টুডেন্ট যারা, কওমির ছাত্রদের এই স্পিরিটটা আছে, এবং এটাই ওদের শক্তি। নেতৃত্বকে এখন চিন্তা করতে হবে যে তারা কি এই শক্তিকে উপর ভরসা করবে, আল্লাহর উপর ভরসা করবে, নাকি জালিমের কাছে নদী স্বীকার করবে? এই দায়িত্ব তো এখন নেতৃত্বকে নিতে হবে। যদি নেয় নেতৃত্ব ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে ইতিহাসে তাদেরকে ব্যর্থ হিসেবেই ধরে নেওয়া হবে যে তারা ব্যর্থ হয়েছে। না, আমি তো অনেক নেতারই কথা শুনছি, তাদের কথার মধ্যে আমি কোনো খুঁজে পাচ্ছি না আর কি। মানে কোন রকমের সুশৃঙ্খল নেতৃত্বের যে কথাগুলো বলা উচিত, তাদের লক্ষ্য কি স্পষ্ট না, তাদের কথাও স্পষ্ট না। এবং আপনি যদি বলছিলেন যে সরকারি অনুদান তো থাকে মাদ্রাসায়, তারপরে আবার গোয়েন্দা সংস্থা আবার ব্যক্তিগত অনুদান নিয়েও ঘুরে বেড়ায় পিছনে পিছনে, যেটা আমরা আল্লামা শফির ছেলে সম্পর্কে অনেক কথা শুনেছি। সত্য মিথ্যা আমরা বলতে পারবো না, হতেও পারে, সেগুলো তো হওয়া খুবই সম্ভব। কিন্তু আমি যে কথাটা বলতে চাই, আমি কিন্তু আশাবাদী এরপরে, কারণ নেতৃত্ব ব্যর্থ হলে কি হবে? ইয়াং ছেলেদের কিনা যায় না, আপনি জানবেন এটা, তরুণদের কেনা যায় না। তরুণ যদি হয়, সেখানে সেনাবাহিনী যদি জনগণের কাতারে নেমে আসে, তখন হয়তো তিনি বেনজিরের মতো আইজিদের দিয়ে তিনি চেষ্টা করবেন তাদের সাথে কাউন্টার রেভলিউশন করতে। আপনি জানেন যে সেনাবাহিনী যখন কু হয়, কু কাউন্টার কু নানা রকম ঘটনা ঘটে আর কি, তখন একটা কেওটিক পরিস্থিতিতে অনেক রকম ঘটনা ঘটতে পারে। আবার ধরেন শেখ হাসিনা সেটার প্রস্তুতি নিচ্ছেন। আর এছাড়া তো আমরা শুনতে পাই, আমরা তো আর জানি না যে শেখ হাসিনার চারদিকে যে গার্ড গুলো আছে, এমনকি গণভবনের ভিতরে, তার বাসগৃহে, কিংবা তার এখন তো তিনি অফিসে যান না, প্রধানমন্ত্রী কার্যালয়ে, সেগুলো নাকি সবই ভারতীয় সেনাবাহিনীর লোকজন, রয়্যাল লোকজন, এটা আমরা শুনতে পাই। তাহলে তিনি হয়তো ভাবছেন যে সেরকম অভ্যুত্থান যদি বাংলাদেশে কখনো তার বিরুদ্ধে হয়, তাহলে তিনি ভারতীয় এবং বাংলাদেশ পুলিশ এদেরকে দিয়ে হয়তো মোকাবেলা করতে চাচ্ছেন, এবং সেটারই প্রস্তুতি নিচ্ছেন। এবং এই যে ভারী অস্ত্র শস্ত্র, আমি যেটা বলেছিলাম, তিনি ভয় পেয়েছেন, এই ভয়ের কারণেই তিনি এগুলো কিন্তু রেডি করছেন এখন। তার মানে তিনি জানেন যে জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে, জনগণ এই মুহূর্তে তার পতন দেখতে চায়, বাংলাদেশে একটা পরিবর্তন দেখতে চায় জনগণ, সেটা আপনারাও খবর পান, আমিও খবর পাই। এবং এই পরিবর্তনের যদি ইচ্ছাটা জনগণের মধ্যে, এটা সম্পর্কে শেখ হাসিনা সম্পূর্ণ ওয়াকিবহাল, এবং তিনি জনগণকে বন্দুক দিয়ে মানে শায়েস্তা করতে চান। পারবেন কিনা সেটা ভবিষ্যতে দেখা যাবে। অতীতে তো কেউ পারে নাই, তো শেখ হাসিনা পারার মতো তো কোনো কারণ দেখি না। আর বাংলাদেশের সেনাবাহিনী যদি মনে করে যে তারা পুলিশের বশ্যতা মেনে নেবে, পুলিশের অনুগত হয়ে থাকতে হবে, মানে পরিস্থিতিটা আসলে ওইদিকেই যাচ্ছে, তাই না? এবং এত সব ঘটনার মধ্য দিয়ে সেনাবাহিনী তো তার নিজের অবস্থান অসম্ভব রকম ভাবে নিজেরাই ক্ষতিগ্রস্ত করছে। সেনাবাহিনীর যেই সম্মানের জায়গাটা ছিল, মানে সেনাবাহিনী বাংলাদেশের সব থেকে জনপ্রিয় প্রতিষ্ঠান ছিল, এটা আপনিও জানেন, আমরাও জানি। সেনাবাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের একজন নাগরিক মুখ খুলতো না, এতটাই পছন্দ করতে সেনাবাহিনী। সেই সেনাবাহিনীকে শেখ হাসিনা জনগণের কাছে একটা ঘৃণার বস্তুতে পরিণত করেছেন। তো এখন সেনাবাহিনী যদি তার সেই কি বলবো ভুলুণ্ঠিত মর্যাদা পুনরুদ্ধার করতে চায়,
তাহলে হয়তো সেনাবাহিনীকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। এখন সেটা দাঁড়াবে কি দাঁড়াবে না সেটা সেনাবাহিনীর ব্যাপার, এটা তো আপনি আমরা তো বলতে পারি না। তবে শেখ হাসিনা কোনো রিস্ক নিচ্ছেন না, এটা মনে রাখতে হবে আপনাদেরকে। শেখ হাসিনা প্রস্তুতি নিচ্ছেন যে সেরকম কোন পরিস্থিতিতে তিনি আশা করছেন যে তিনি বেনজিরের মতো পুলিশ দিয়ে, এই মেশিন গান দিয়ে, এগুলো দিয়ে যুদ্ধ করবেন। কিন্তু একটা কথা আপনাকে বলে রাখি, সেনাবাহিনীর একটা ট্যাঙ্ক আজকে ঢাকা শহরে যদি বেরোয়, প্রত্যেকটা থানার থেকে প্রতিটা পুলিশ এক মুহূর্তে পালিয়ে যায়। এই মেশিন গান দিয়ে তারা সেনাবাহিনীর সাথে লড়াই করার দুঃস্বপ্ন কখনো করবে না বলেই আমার ধারণা। কাজে এগুলো মানে হয় কি, আপনি যখন ডুবে যান, ডুবন্ত মানুষ খড়কুটো আঁকড়ে ধরে বাঁচতে পারে। তো শেখ হাসিনা ডুবন্ত ইন এ সেন্স, আমি বলছি না সে ক্ষমতা থেকে চলে যাচ্ছে, মানসিক ভাবে ডুবন্ত। কারণ তিনি জানেন যে বাংলাদেশের জনগণ তাকে প্রচন্ড রকম ঘৃণা করে। এ সম্পর্কে আমার মনে হয় শেখ হাসিনার কোনো সন্দেহ নাই। তার সমর্থন, আমি একটা হিসাব করি, যতটুকু জ্ঞান আমার আছে, আমি বাংলাদেশে ধারণা করি যে সর্বোচ্চ 20% তার সমর্থন এখন বাংলাদেশে। 80% লোক এই মুহূর্তে সরকারের পরিবর্তন চায়। এটা বিপজ্জনক পরিস্থিতি, এই বিপজ্জনক। এবং এই 20% যারা তার সাপোর্টে, তারাও কিন্তু অনেক টাকা পয়সার মালিক। যদি সেরকম পরিবর্তন আসে, এই 20% মাঠে কেউ থাকবে না, তারা কিন্তু পালিয়ে যাবে। তো শেখ হাসিনাকে বাঁচতে হবে একটা আল্লাহর উপরে, আল্লাহ মানে আমরা যারা বিশ্বাস করি আল্লাহর উপরে, তো আল্লাহর উপরে ভরসা করতে হবে। আর দ্বিতীয় হলো, সে আশা করছে ভারত এবং তার পুলিশ তাকে বাঁচাবে। এটাই হচ্ছে শেখ হাসিনা। এবং রয়ের কথা তো আমি আগেই বলেছি। এই হচ্ছে আমার মনে হয় ওনার হিসাব। এই জন্যই তিনি এই মেশিন গান দেখাচ্ছেন। তো এই মেশিন গান দেখিয়ে একটা জিনিস কিন্তু তিনি করে ফেললেন, তিনি প্রমাণ করে দিলেন যে বাংলাদেশে একটা যুদ্ধকালীন পরিস্থিতি বিরাজমান। কারণ এটা আমরা আফগানিস্তানে দেখতে পারি, যেখানে যুদ্ধ হচ্ছে সেখানে থানায় থাকতেই পারে মেশিন। কিন্তু বাংলাদেশে যেখানে তিনি বলেন উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে, তিনি অত্যন্ত জনপ্রিয়, সেরকম একটি দেশে থানায় থানায় মেশিন গান, এটা মানেই হচ্ছে বাংলাদেশে যে উপর দিক দিয়ে তিনি যেটা প্রমাণ করতে চাচ্ছেন যে সবকিছু খুব শান্তিপূর্ণ ভাবে চলছে, সেটা এক ধরনের ভাওতা। তিনি প্রমাণ করে দিচ্ছেন বাংলাদেশে একেবারেই যুদ্ধকালীন পরিস্থিতি চলছে বর্তমানে। জি জনাব মাহমুদুর রহমান, আপনি জানেন যে হেফাজতকে কেন্দ্র করে বাংলাদেশে এখনো একটি অস্থিরতা বিরাজ করছে। এবং আপনি যদি দেখেন যে হেফাজতকে যেভাবে দমন করা হয়েছিল 2013 সালের 5ই মে, তারপরে আবার এই স্বাধীনতার 50 বছরের মাথায় এসে পুলিশ গুলি করে, ছাত্রলীগ যুবলীগ সহ পুলিশ সহ গুলি করে 21 জনকে হত্যা করলো। এখন তারা নানা নাটকের অবতারণা করে হেফাজতকে, অ্যাকচুয়ালি লক্ষ্য হচ্ছে হেফাজতকে কয়েকটা ভাগে ভাগ করে ফেলা, যেন সরকারের নিয়ন্ত্রণে থাকে হেফাজত। তো হেফাজত যখনই এবার ইউনাইটেডলি মুভ করলো, তখনই কিন্তু সরকার একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লো। এবং আমরা দেখি যে নানা নাটকের পরে নাটক, নানা কিছু করে হেফাজতকে নানা ভাবে ধ্বংস করার একটি চেষ্টা। তো কেউ কেউ বলছেন যে হেফাজত করবে কে, এবং হেফাজতের যারা নেতারা আছেন তাদেরকেও আমরা তেমন কোনো বলিষ্ঠ ভূমিকা দেখছি না। মাওলানা বাবুনগরী বা অন্যান্য যারা আছেন, যারা নেতৃত্বে আছেন এখন, তাদের যেসব বক্তব্য আমরা পাচ্ছি খুবই দায়সারা গোছের বক্তব্য। যাদের কপালে আছে শহীদ হওয়া, শাহাদাত বরণ করা, তাদের কপাল খুব ভালো। তারা শুনেছি, বারবার বলেছি, মাননীয় সরকার আপনি আরো 100 বছর রাজত্ব করুন, আমার কোনো আপত্তি নেই। আরো 200 বছর থাকুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু ইসলামকে মাইনাস করিয়া এই দেশ চলতে পারবে না। 21 জনকে হত্যা করা নিয়ে তাদের তেমন কোনো কঠোর বক্তব্য নাই, মুভমেন্ট নাই। তো সব মিলিয়ে কিভাবে দেখেন আপনি? আমি হেফাজতটাকে আমি যেটা বিবেচনা করি, এটাকে দুভাবে দেখতে চাই। একটা হচ্ছে এটার নেতৃত্ব, যাদের নাম আপনি বললেন, বাবুনগরী এবং অন্যান্য যারা আছেন। আর একটা হচ্ছে যে তরুণ যারা হেফাজতের কর্মী, যারা মাদ্রাসার তরুণ ছাত্র কিংবা তরুণ শিক্ষক, তারা, এবং তারাই তো মেজরিটি, তাই না? নেতৃত্ব তো থাকে 1% লোক, 99% তো এই ইয়াং টিচার অথবা ইয়াং স্টুডেন্টরা। তারা কিন্তু প্রচন্ড ভাবে আমি বলবো স্বাধীনতাকামী এরা প্রত্যেকেই 99%। এবং এইবার যেটা হলো হেফাজতের এই আন্দোলনের পিছনে নেতৃত্ব কিন্তু ছিল না বলেই আমার ধারণা। নেতৃত্ব মোদির বিরুদ্ধে এই আন্দোলন এভাবে চায় নাই।
এই আন্দোলন কিন্তু স্পন্টেনিয়াসলি হয়েছে, তাৎক্ষণিকভাবে আন্দোলন হয়েছে, এবং আন্দোলন কারা করেছে? ওই ইয়াং স্টুডেন্টরা করেছে। এবং আন্দোলনের সূত্রপাত কিভাবে আপনি দেখুন, আন্দোলন সূত্রপাতের শুক্রবার ছিল দিনটি। শুক্রবার দিনে জুম্মার নামাজের পরে হাটহাজারীতে ইয়াং ছেলেরা, ছাত্রেরা মিছিল বার করে, এবং সেই মিছিলে কিন্তু হেফাজতের কেন্দ্রীয় কমিটির সহায় ছিল না। মিছিলটা তারা নিজেরা বার করত, এবং বার করার পরে যখন মিছিল নিয়ে হাটহাজারীর রাস্তায় এই ছেলেরা যাচ্ছিল, পুলিশ যদি তাদেরকে বাধা না দিত তাহলে কিন্তু কিছুই হতো না। পুলিশ বাধা দেওয়ার ফলেই ওখানে সংঘাতের সূত্রপাত, এবং তারপরে থানায় পুলিশের সাথে ইটপাটকেল, পুলিশের গুলি করা, এবং গুলিতে হাটহাজারীতে প্রথম 5 জনকে নিহত করলো এই পুলিশ বাহিনী। এটার প্রতিক্রিয়া হলো ব্রাহ্মণবাড়িয়াতে, এবং ব্রাহ্মণবাড়িয়াতে আমরা দেখলাম যে হেফাজতের ইয়াং ছেলেদের সাথে সাধারণ জনগণ নেমে গেছে এই সরকারের বিরুদ্ধে। সাধারণ জনগণ বলতে যারা মারা গেছে, আপনি যদি তাদের নাম দেখেন, তার মধ্যে অর্ধেক হলো মাদ্রাসার ছেলেরা, বাকি অর্ধেক কারা? শ্রমিক, বাকি অর্ধেক কৃষক। তার মানে জনগণও এই আন্দোলনের সাথে ছিল। তো সুতরাং এই আন্দোলন এবার কিন্তু নেতৃত্ব করে নাই, এই আন্দোলন করেছে সাধারণ ছেলেরা। নেতৃত্বের ভুলটা কোথায় আপনি দেখেন, বাবুনগরী কিন্তু খুব অত্যাচারিত মানুষ। আমি বাবুনগরীকে যখন ধরে নিয়ে যায় 2013 সালে, তখন আমি কিন্তু জেলে ছিলাম, এবং ওনার প্রতি কিরকম টর্চার করা হয়েছে এটা আমি কাশিমপুর জেলে আমি শুনেছি। সুতরাং তিনি তার উপরে অনেক জুলুম হয়েছে ভদ্রলোকের উপরে। তো আমার কথাটা হচ্ছে যে হেফাজতের ভুলটা কোথায়? হেফাজতের ভুলটা হচ্ছে যে তারা যে কোনো আন্দোলন শুরু করে মাঝপথে থেমে যায়। এটা হচ্ছে হেফাজতের সব থেকে বড় দুর্বলতা বলে আমি মনে করি। আমি যদি 2013 সালের আন্দোলনেও চলে যাই, 2013 সালের আন্দোলন শুরু হয়েছিল যেটা ইসলাম বিদ্বেষী লোকজন শাহবাগে আন্দোলন যেটা তৈরি করেছিল, এবং যে আন্দোলনের পিছনে ভারতীয় দূতাবাস জড়িত ছিল, ডিরেক্টলি ভারতীয় দূতাবাসের কাজেই এই আন্দোলনটা হয়েছিল শাহবাগে। তার বিরুদ্ধে প্রতিক্রিয়ায় কিন্তু হেফাজতের তৈরি, তাই না? আন্দোলনটা শুরু হয়েছে, সেই আন্দোলনে তারা 13 দফা দাবি দিলেন। সেই দাবি সঠিক ভুল সেই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু সেই দাবি অসমাপ্ত রেখে কিন্তু হেফাজত আন্দোলন থেকে সরে গেল, এবং 5ই মে যেদিন শত শত মানুষকে নিহত করা হলো, যে এত বড় ম্যাসাকার কিন্তু 1971 সালের 26শে মার্চের পরে বাংলাদেশে আর কখনো ঘটে নাই, যেটা এই শেখ হাসিনা ঘটিয়েছে। তার বদলে দেখলাম আমি যে হেফাজতের তৎকালীন নেতৃবৃন্দ, যার মধ্যে আল্লামা শফি ছিলেন, তিনি ঢাকা থেকে চট্টগ্রামে চলে গেলেন, এবং তারপরে তারা আর কোনো কর্মসূচিও দিলেন না। উল্টে হেফাজত থেকে বলা হলো কওমি জননী, হ্যান ত্যান, কি সনদ দেওয়া হলো, সনদ দিয়ে এই সনদের কোনো ভ্যালু নাই। এই হেফাজতের ছেলেদের বুঝতে হবে যে এই সনদের আসলে কোনো মূল্য নাই। এই সনদ দিয়ে তারা কি কোথাও চাকরি পাবে না। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না, নিয়ম করে দিয়েছে এই সরকার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কওমি ছেলেরা ভর্তি হতে পারে না। তো তাদের তো আন্দোলন করা উচিত ওই কারণে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যদি পরীক্ষা দিয়ে পাস করতে পারি তা আমাকে আপনি দেবেন না কেন? এই আন্দোলন হওয়া উচিত এইসব ছেলেদের। তো যাই হোক, এর পরবর্তী আন্দোলন আমরা আবার কবে দেখলাম হেফাজতকে? আমরা আবার দেখলাম শেখ মুজিবের মূর্তি নিয়ে, দেখলাম যে তার বিরুদ্ধে তারা আন্দোলনে নাম দেয়। তার আগে কিন্তু তারা আরেকটা আন্দোলনে নেমেছিলেন, আপনার মনে আছে? এসকে সিনহা যখন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, তখন তিনি একটা মূর্তি বসিয়েছিলেন সুপ্রিম কোর্টের সামনে। সেই মূর্তির বিরুদ্ধে তারা হেফাজত একবার আন্দোলন করলো, আন্দোলন করে সফল হয়নি, কারণ মূর্তিটা কিন্তু ওখান থেকে ফেলে দেওয়ার কথা ছিল বা সরে ফেলার কথা ছিল। মূর্তি কিন্তু এখনো ওই প্রাঙ্গণেই আছে, শুধু জায়গাটা পরিবর্তন করা হয়েছে। সেই মূর্তি এখনো সুপ্রিম কোর্টে আছে। তাহলে সেই মূর্তি থাকা অবস্থায় হেফাজত তাহলে আন্দোলন সম্পূর্ণ করে নাই, সেবারও অর্ধেক পথে তারা সরে গেল। শেখ মুজিবের মূর্তি নিয়েও তারা আন্দোলন শুরু করলো, তারপরে আর কোনো সারা শব্দ নাই। তারপরে তারা আন্দোলন করলো এবার মোদির আশা নিয়ে। এখানে আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, কোন সেকুলার আতেলকে আমি বলতে শুনি যে মোদির বিরুদ্ধে আন্দোলনের কি দরকার ছিল, মোদি তো ভারতের প্রধানমন্ত্রী, হ্যান ত্যান। তা আমার মনে হয় সেকুলার আতেলরা এটা বোঝেন না যে মোদি ইজ এ সিম্বল। কিসের সিম্বল মোদি? মোদি ইজ এ সিম্বল অফ অ্যান্টি ইসলামিক পলিটিক্স অফ ইন্ডিয়া। ভারতের ইসলাম বিদ্বেষী পলিটিক্স এর সিম্বল মোদি। আরেকটা সিম্বল মোদি ভারতীয় সম্প্রসারণবাদের সিম্বল। বাংলাদেশে যে ভারতীয় সম্প্রসারণবাদ জেকে বসে আছে তার সিম্বল মোদি। কেন? মোদি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এখানে মোদি থেকে অন্য কেউ হলেও একই সিম্বল।
কাজে যারা বলেন যে মোদী ব্যক্তির বিরুদ্ধে কেন আমরা প্রতিবাদ করব, মোদীর বিরুদ্ধে প্রতিবাদ করছি আমরা ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে এবং হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ। আর মোদীর বিরুদ্ধে প্রতিবাদ আমার কাছে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। হাসিনাকে ক্ষমতায় রেখেছে কে? ভারত রেখেছে ক্ষমতায়। কাজে মোদীর বিরুদ্ধে প্রতিবাদ করা মানে কিন্তু হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করা। এই জিনিসটা আমাদের অনেক তথাকথিত সেকুলার আতেলরা বুঝতে পারেন না, আমি খুব অবাক হয়ে যাই। তো যাই হোক, এই যে আন্দোলন এবার হলো, এই আন্দোলনেও কিন্তু হেফাজতের নেতৃত্বের দোদুল্যমানতা ছিল। তারা দোদুল্যমান ছিল, তারা তো বলেছিল না আমরা চাই না কোনো গন্ড। এবং আপনার মনে আছে মোদী আসার আগের দিন তারা বললো সংবাদ সম্মেলন করে যে না আমরা রাজপথে কোনো আন্দোলন করবো না, এটা কিন্তু ঘোষণা দিয়েছিল হেফাজতের নেতারা। কিন্তু ইয়াং ছেলেরা তার নেতৃত্বের এই কথা মানে নাই, তারা ঠিকই মাঠে নেমেছে এবং তারা কারেক্ট। আমি তাদেরকে স্যালুট জানাই এবং যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি আমি। যারা 2 দিনে শহীদ হয়েছে তারা দেখিয়েছে যে তারা ভারতীয় সম্প্রসারণবাদকে ভয় পায় না, তারা ঠিকই লড়াই করেছে, জীবন দিয়েছে। লড়াই করতে হলে জীবন দিতে হবে, এটা নিয়ম। কোন ফ্যাসিবাদ জীবন না দিয়ে ফ্যাসিবাদের সরানো যায় না। তো এখানে এই নেতৃত্বের দুর্বলতার জন্য আজকে হেফাজতের এই অবস্থা। এই যে আজকে দেখুন হেফাজতের শত শত নেতাকে অ্যারেস্ট করা হয়েছে, আপনি তো জানেন, তাদেরকে গুম করা হয়েছে, তাদেরকে টর্চার করা হচ্ছে। এমন 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 এখন নতুন করে মামলা দেওয়া হচ্ছে 2013 সালের মামলা। আজকে 8 বছর পরে একজনকে দেখলাম অ্যারেস্ট করেছে, আইজুল রহমান ইসলামাবাদী বোধহয় ওনার নাম, আইজুল হক ইসলামাবাদী বোধহয়। তো তাকে অ্যারেস্ট করে তার নামে 2013 সালের মামলা দিচ্ছে। আরে আইজুল হক ইসলামাবাদী 8 বছর তো বাংলাদেশেই ছিল, টেলিভিশনে এসছে, বিভিন্ন টেলিভিশনে টক শোতে এসছে, তো তাকে পুলিশ এতদিন ধরতে পারে নাই। তার মানে পুরো বিষয়টা একটা নাটক। হেফাজতকে দুর্বল করবার জন্য সরকারের নাটকের প্রক্রিয়া চলছে মোদী যাওয়ার পর থেকে। এবং আপনি খেয়াল করুন মোদী যাওয়ার পরে কে এসছে বাংলাদেশে? ভারতীয় সেনাবাহিনীর প্রধান এসছে। ভারতীয় সেনাবাহিনীর প্রধান 5 দিন ছিলেন এবং তারা আসার পরেই কিন্তু এই যে থানার সামনে যে আপনি মেশিন গান দেখছেন, এগুলো শুরু হয়েছে কিন্তু ভারতীয় সেনাবাহিনীর প্রধান বাংলাদেশ ভিজিট করে যাওয়ার পর থেকে। তো আপনি এগুলোকে বিচ্ছিন্ন ভাবে দেখলে হবে না, এগুলো সবই জড়িত। ইন্ডিয়ার প্ল্যানেই সবকিছু হচ্ছে, রয়ের প্ল্যানেই বাংলাদেশে সবকিছু হচ্ছে। হেফাজতকে বুঝতে হবে যে কোন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তারা যদি আদর্শগত লড়াই থেকে সরে যায় তাহলে হেফাজতের ভেঙে যাবে, হেফাজত থাকবে না। এবং হেফাজত যে কথাগুলি বলে যে এই সরকার 100 বছর 200 বছর থাকলে আমাদের আপত্তি নাই, এটা তো আমার মনে হয় যে তারা তো ইসলামের স্পিরিট থেকে সরে যাচ্ছেন এগুলো যদি বলেন তারা। এবং তারা তো বলছেন এটা কেন সরে যাচ্ছেন আমি বলছি আপনাকে। আমি থিওলজিক্যালি আমি কিন্তু জানি না, আমি ওইভাবে বলছি না। ইসলামের স্পিরিট হচ্ছে, আমি যেটা বুঝি একজন প্র্যাকটিসিং মুসলিম হিসেবে, আমি খুব বেশি জানি না ইসলামের শরিয়া ল, কিন্তু আমি যেটা বুঝি জালিমের বিরুদ্ধে লড়াই করা ইসলামের স্পিরিটের খুব গুরুত্বপূর্ণ অংশ, জালিমের বিরুদ্ধে লড়াই। তো আপনি একটা জালিমকে বলছেন যে আপনি 100-200 বছর ক্ষমতায় থাকেন। প্রথম কথা হচ্ছে যে শেখ হাসিনা 100-200 বছর ক্ষমতায় কিভাবে থাকবে? আল্লাহ কি ওনার আয়ু দিয়ে দিবে কি 200 বছর আয়ু থাকবে? হবে শেখ হাসিনা? শেখ হাসিনার পক্ষে 200 বছর ক্ষমতায় থাকা সম্ভব না, এই কথাটাই অবান্তর। আর দ্বিতীয় হচ্ছে একটা জালিমকে আপনি যদি ইসলামে বিশ্বাস করেন, আপনি যদি প্রকৃত আলেম হয়ে থাকেন, তাহলে একজন জালিমকে আপনি কিভাবে বলতে পারেন যে আপনি 100 বছর ক্ষমতায় থাকেন? তো এই দুর্বলতা থেকে যদি মানে এটাকে কাটিয়ে উঠতে না পারে তাহলে হেফাজতের জন্য আমার মনে হয় আরো বিপদ অপেক্ষা করছে। আর সবচেয়ে বড় যেটা কথা যে 5ই মে কিন্তু খুব বেশি বাকি নাই। 5ই মে তো আর কয়েকদিন, আগামী মাসেই তো মে মাস, এখন তো এপ্রিল মাস চলছে, আজকে এপ্রিলের 15 তারিখ। তো আর কত? তো এখন তো তাদের বলা উচিত যে 5ই মেতে যারা শহীদ হয়েছে তাদের বলা উচিত, তাদের দাবি করা উচিত 5ই মে যারা হত্যাকাণ্ড চালিয়েছে, যেমন বর্তমান সেনাপ্রধান আজিজ, বর্তমান আইজিপি বেনজির, এরাই তো হত্যাকাণ্ড চালিয়েছে। এবং ছাত্রলীগ যুবলীগের গুন্ডা পান্নারা, তোকে বলে সেই দিনও মানে 5ই মে রাত্রে 2013 সালে সেনাবাহিনী ছিল না, ওই দিন ছিল পুলিশ এবং র্যাব, পুলিশ র্যাব আর বিজিবি পুলিশ র্যাব, এদের সাথে ছাত্রলীগ যুবলীগের লোকজন অস্ত্র শস্ত্র সহ তারা ছিল যারা হত্যা করেছে আলেমদের। তো তাদের বিচারের দাবি করা হচ্ছে। এবং তারা যে লড়াইটা শুরু করেছে, এই লড়াইতে পরিষ্কার বলা উচিত মোদী না, আমাদের লড়াই হচ্ছে ভারতীয় সম্প্রসারণবাদ এবং হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে। তারা বলেন যে আমরা ইসলাম নিয়ে আছি, আমরা কি পলিটিক্স করি না, আমরা রাজনীতির সাথে জড়িত নাই। তো আপনাদের বক্তব্য, আপনাদের দাবি তো রাজনৈতিক দাবি,
রাজনৈতিক দাবি আপনি করবেন, আবার আপনি বলবেন আপনি রাজনীতির সাথে জড়িত না। এটা করলে তো আপনি আপনার লক্ষ্যে কখনো পৌঁছাতে পারবেন না। এই কারণে হেফাজতের এত বড় শক্তি থাকা সত্ত্বেও তারা বারে বারে মার খাচ্ছে এই ফ্যাসিস্ট বাহিনীর কাছ থেকে। এবং একটা আপনাকে মানতে হবে যে এই মুহূর্তে হেফাজতের শক্তি হচ্ছে তাদের ইয়াং ফোর্স, যেটা মানে তারা চাইলে কিন্তু সারা বাংলাদেশে লক্ষ লক্ষ ইয়াং ছেলেদের নামাতে পারে। এবং আপনি জানেন যে কোনো লড়াইতে ইয়াং গ্রুপ খুবই গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা একটা তো সাকসেসফুলি করেছেন, তো তিনি তো জামাতকে মাঠ থেকে সরিয়ে দিতে পেরেছেন, তিনি তো বিএনপিকে মাঠ থেকে সরিয়ে দিতে পেরেছেন। কিন্তু হেফাজতের ছেলেরা তো চাইলে পারে, এবং সেটা প্রমাণ হয়েছে কি, হেফাজত একদিনের নোটিসে সারা দেশে হরতাল করেছে না, একদিনের নোটিসে করেছে তো হরতাল। মোদী যাওয়ার পরে হত্যাকাণ্ডের সময় তো একদিনের নোটিসে তারা সারা দেশে হরতাল করেছে। এই একদিনে নোটিসে হরতাল তো গত 8-9 বছরের মধ্যে আমরা বিএনপি কিংবা জামাতকে করতে দেখি নাই, হয়তো তাদের সেই ক্ষমতাও নাই। তাহলে এই ক্ষমতা হেফাজতের আছে, কিন্তু আমার মনে হয় নেতৃবৃন্দ এই ক্ষমতাটা বুঝতে পারছেন না, অথবা তারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, অথবা আরেকটি বিষয় আছে। অনেকে বলেন যে যেহেতু তাদের সরকারি অনুদানের উপর নির্ভর করতে হয়, এই জন্য তারা জালিমের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইতে যান না। তো এটা তো এক ধরনের সুবিধাবাদিতা হয়ে গেল, তাই না? আমি জালিমের কাছ থেকে সুযোগ সুবিধা কেন নেব? আমি জালিমের কাছ থেকে ডিগ্রি কেন নেব? এই ডিগ্রি নেওয়ার জন্য আমি জালিমকে কওমি জননী কেন বলবো? এই প্রশ্নগুলি হেফাজতের নেতাদের নিজেদের করা উচিত। এবং হেফাজত যদি ব্যর্থ হয় তাহলে নেতৃত্ব ব্যর্থ হবে। আপনাকে বলি, আমি নেতৃত্ব তো 2013 সালে ব্যর্থ হয়েছিল, হয় নাই? কিন্তু হেফাজতের শক্তি কিন্তু তাদের ইমানি শক্তি কিন্তু চলে যায় নাই। এবারও হয়তো নেতৃত্ব ব্যর্থ হবে, কিছুদিন হেফাজত জুলুমের শিকার হবে, নিপীড়নের শিকার হবে, আবার তারা বেরিয়ে আসবে। কে ভেবেছিল যে 2013 সালের এত বড় ম্যাসাকারের পরে হেফাজত আবার বাংলাদেশের ভাবে ঘুরে দাঁড়াতে পারবে? এই মোদির এই ভিজিটের আগে থেকেও কল্পনাও করে নাই, তাই না? কিন্তু তারা পেরেছে। তার মানে দ্য স্পিরিট ইজ দেয়ার, দ্য ইসলামিক স্পিরিট অফ দ্য ইয়াং হেফাজতের স্টুডেন্ট যারা, কওমের ছাত্রদের এই স্পিরিটটা আছে, এবং এটাই ওদের শক্তি। নেতৃত্বকে এখন চিন্তা করতে হবে যে তারা কি এই শক্তিকে উপর ভরসা করবে, আল্লাহর উপর ভরসা করবে, নাকি জালিমের কাছে নদী স্বীকার করবে। এই দায়িত্ব তো এখন নেতৃত্বকে নিতে হবে। যদি নেয় নেতৃত্ব ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে ইতিহাসে তাদেরকে ব্যর্থ হিসেবেই ধরে নেওয়া হবে যে তারা ব্যর্থ হয়েছে। না, আমি তো অনেক নেতারই কথা শুনছি, তাদের কথার মধ্যে আমি কোনো খুঁজে পাচ্ছি না আর কি। মানে কোন রকমের সুশৃঙ্খল নেতৃত্বের যে কথাগুলো বলা উচিত, নেতাদের লক্ষ্য কি স্পষ্ট না, তাদের কথাও স্পষ্ট না। এবং আপনি যদি বলছিলেন যে সরকারি অনুদান তো থাকে মাদ্রাসায়, তারপরে আবার গোয়েন্দা সংস্থা আবার ব্যক্তিগত অনুদান নিয়েও ঘুরে বেড়ায় পিছনে পিছনে, যেটা আমরা আল্লামা শফির ছেলে সম্পর্কে অনেক কথা শুনেছি। সত্য মিথ্যা আমরা বলতে পারবো না, হতেও পারে, সেগুলো তো হওয়া খুবই সম্ভব। কিন্তু আমি যে কথাটা বলতে চাই, আমি কিন্তু আশাবাদী এরপরে, কারণ নেতৃত্ব ব্যর্থ হলে কি হবে? ইয়াং ছেলেদের কেনা যায় না, আপনি জানবেন এটা, তরুণদের কেনা যায় না, তরুণদের কেনা সম্ভব নয়, এবং সেটা বারে বারে প্রমাণিত হয়েছে। আমি মনে করি না যে এই নেতৃত্ব ব্যর্থ হলে আবার নতুন নেতৃত্ব আসবে। আগের নেতৃত্বকে চলে যেতে হয়েছে না, চলে যেতে হয়েছে। আল্লামা শফি সাহেবের ছেলেকে চলে যেতে হয়েছে, এবং তার সাথে যারা সাঙ্গপাঙ্গ ছিল, সরকারের দালাল যে গোষ্ঠী ছিল, তাদেরকে কিন্তু সরে যেতে হয়েছে। এরাও যদি ওরকম করে তারাও সরে যাবে। এবং আমার মনে হয় যে সমস্ত নেতৃত্বের যেটা উচিত হেফাজতের, আমি মনে করি যদি কোনো নেতাকে নিয়ে বিতর্ক থাকে, তাহলে এটাকে ঝুলিয়ে না রেখে ইমিডিয়েটলি উচিত সেই সমস্ত নেতৃত্বকে, বিতর্কিত নেতৃত্বকে অব্যাহতি দেওয়া, অব্যাহতি দিয়ে তাদের লক্ষ্যে স্থির থাকা, এবং তাদেরকে আগে লক্ষ্য স্থির করতে হবে। তারা যদি ইসলামের কথা বলেন, তারা যদি সত্যি সত্যি মোদির বিরুদ্ধে লড়াই করতে চান, তাহলে মোদির যে প্রতিনিধি বাংলাদেশের, তার বিরুদ্ধে লড়াই করতে হবে। এবং বাংলাদেশের মোদির প্রতিনিধি শেখ হাসিনা, কিন্তু শেখ হাসিনাকে আপনি ক্ষমতায় রেখে মোদির বিরুদ্ধে লড়াই করবেন, এটা হতে পারে। শেখ হাসিনা আর মোদি একই জিনিস। জি মাহমুদ ভাই, এই জায়গাটা খুবই খুবই স্পষ্ট বক্তব্য আপনার, যে আসলে লক্ষ্য ঠিক করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। এবং আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে মাওলানা মামুনুল হককে কেন্দ্র করে যে বিষয়গুলো আসছে, মাওলানা মামুনুল হককে আমি এখনো আসলে বেনিফিট অফ ডাউটের রাখতে চাই। কারণ সরকারের গোয়েন্দা সংস্থা যেসব প্ল্যান গেম থাকে বা যে পদ্ধতিতে ঘটনাগুলো যাচ্ছে, তাতে এখনো সন্দেহের অবকাশ আছে।
আমার মনে হয় যে বিষয়টি নিয়ে চূড়ান্ত মন্তব্য এখনই করা ঠিক হবে না, অন্তত আমি করতে চাই না। তো জনাব মাহমুদুর রহমান, সার্বিকভাবে আমরা আলোচনার শেষ দিকে আসলে আমরা এই বিষয়গুলো নিয়ে তো কথা বলছি, এবং সাধারণ মানুষ এবার কিন্তু হেফাজতের সঙ্গে সাধারণ মানুষ কিন্তু যুক্ত হয়েছিল, মানে মানে সরকার কিন্তু এটা আরো ভিতর সন্ত্রস্ত হয়ে পড়েছে, এই কারণেই হয়েছে। এবং আপনি যদি দেখেন যে এই যে করোনা যে লকডাউন, মানুষ কিন্তু মানতে পারছে না। মানুষ কিন্তু, আমি যদি আপনাকে একটা ক্লিপ দেখাই, মানুষ ধরেন যে যেই কষ্টে জীবন যাপন করছে, মানুষের যেই দুঃখের যেসব চিত্র আমরা পাচ্ছি। মোরা রিস্কে চালাইয়ে খাই, গার রক্ত পানি করি, নিজের পেটে খিদে লাগছে, মেডিকেল সামনে একটা রুটি খেয়েছি, বাড়ি বউ আছে, মাই বউ আছে, মা আছে, বাপ আছে, সব তো 1000 টাকা কিস্তি আছে, কেটা দেবে? সরকার কি দেবে? সরকার তো কয় লকডাউন লকডাউন লকডাউনে নিজের ইচ্ছে নিজের দেশ চালাই দিয়েছে, আর চিন্তা করে না যে গরিবের মরণ। এই লকডাউনের মাধ্যমে যদি প্রপার ম্যানেজমেন্ট না হয়, কি পরিমাণ মানুষ ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে, কি পরিমাণ মানুষ মানে বিভীষিকাময় জীবনযাপনের দিকে যাচ্ছে, সেটি তো আসলে সরকার বুঝবে না। তো আমার মনে হয় যে এই ব্যাপারে জনগণই একটি সিদ্ধান্ত নিয়ে গেছেন। আমি আপনাকে একটি ভিডিও দেখাতে চাই, যে আমি দেখছিলাম যে নরেন্দ্র মোদী আসার পর তিনি সাতক্ষীরায় একটি মন্দির পরিদর্শনে গেছেন। प्रधानमंत्री नरेंद्र मोदी का उलूक ध्वनि, शंखद ध्वनि और डाकत ध्वनि से अतिथि देवो भव की हमारी परंपरा है, और यहाँ पर मंदिर रखरखाव समिति की तरफ से प्रधानमंत्री नरेंद्र मोदी के आगमन पर उनकी आरती उतारी गई और श्रद्धान्वित हो गए प्रधानमंत्री नरेंद्र मोदी। इस समय तिलक किया जा रहा है। ये তো জনাব মাহমুদুর রহমান, এটি হচ্ছে আমাদের বাংলাদেশ টেলিভিশনের একটি ফুটেজ, এবং বাংলাদেশ টেলিভিশন এটি সরাসরি সম্প্রচার করেছে। এই সরাসরি সম্প্রচারে ইন্ডিয়ার সবগুলো মানে সরকারি টেলিভিশন চ্যানেলে এটি প্রচারিত হয়েছে। আপনি যদি দেখেন যে বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচারের ভাষা হচ্ছে হিন্দি। দেখলাম। এটি ইংরেজিতে হতে পারতো, এটি বাংলায় হতে পারতো, সাবটাইটেল যেতে পারতো হিন্দিতে বা ইংরেজিতে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু পুরো একটি রাষ্ট্রীয় গণমাধ্যম হিন্দি ভাষাতে পুরো অনুষ্ঠানটি করেছে, অর্থাৎ কোথাও কোনো বাংলা কোনো উল্লেখই নাই, এবং ইংরেজিরও কিছু নাই। তো আপনি কিভাবে দেখেন এই যে আজকে তো বোধহয় এই যে বাংলা